তৃণমূল জামানায় সব থেকে বেশি আলোড়ন যেটা হচ্ছে সেটা নিয়োগ দুর্নীতি নিয়ে। নিয়োগ দুর্নীতির রায় বেরিয়েছে, এতগুলোকে চাকরি বাতিল হয়েছে, নেতা মন্ত্রীরা জেলে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই মামলাগুলোর ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছেন বামপন্থী আইনজীবীরাই প্রধান ভূমিকা নিয়েছেন। কিন্তু যে বিচারপতির রায় নিয়ে শুরু হয়েছিল এইটা, তিনি এখন বিজেপিতে। এতে আপনাদের এই আন্দোলন কি ধাক্কা খেলো না? এটা বিচারপতির আসনে তিনি বসেছিলেন বলে, বিজেপির আসনে বসে তাকে শুভেন্দু টাকা নেওয়াটাকে সার্টিফাই করতে হচ্ছে, তো বিচারপতির আসনে বসে তাকে বিচার করতে হয়েছে। বামপন্থী লয়ার্সদের বেশি ক্রেডিট দিচ্ছে না। প্রথমে যারা বঞ্চিত হয়েছে, যাদের চাকরি পাওয়ার কথা ছিল, উপযুক্ত ছিল, মেরিট লিস্টে নাম ছিল, যারা চোখের সামনে দেখেছে, তারা সমস্ত তথ্য দিয়েছে, তারা ধর্নায় বসেছিল। সেখানে দাঁড়িয়ে এরা যখন কোথাও ধর্নাচ্ছে, তখন বিধাননগর লালবাজারে নিয়ে গিয়ে মারছে, পেটাচ্ছে, সে মাদ্রাসা ছাত্র হোক, সে স্কুলের ছাত্র হোক, সে এসএসসি হোক, এমএসসি যাই হোক, সিএসসির হোক, তখন দাঁড়িয়ে ওরা আন্দোলন সংগ্রাম যখন করে, আমাদের আইনজীবীরা তখন সেটাকে কোর্টে নিয়ে যান। কেন নিয়ে যান? কারণ এরা তার আগে তৃণমূল বিজেপির নেতাদেরকে দিয়েছিল, কেন্দ্রে যে মন্ত্রী যখন আসতো তাদেরকে মেমোরেন্ডাম দিত, যত এমপি ছিল তাদেরকে মেমোরেন্ডাম দিত, তারা সব চেপে গিয়েছিল, কোনোদিন পার্লামেন্টে নিয়ে আলোচনা করেনি। কেন করবে? কারণ মমতা নিজে বলেছেন শুভেন্দু চাকরি দিয়েছে, ওকে চাকরি দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের জন্য, বাঁকুড়া পুরুলিয়ার জন্য, পূর্ব মেদিনীপুরের লোকজনকে চাকরি দিয়েছে। তাহলে কেন মুখ্যমন্ত্রী এটা বললেন? তাহলে তিনি চাকরি বিলি করেছেন। যারা জেলে গেছে, যারা জেলে যায়নি, আমি দুটো কথা বলছি। তাহলে ন্যায় মানে হচ্ছে সবাই কিন্তু অপরাধের শিকার হতে হবে। তখন আমাদের আইনজীবীরা তারা এটা নিয়ে লড়াই করেছেন। বিচারক, দেখো, বিচারকের কোনো ভূমিকা থাকে না। প্রসিকিউটর যারা থাকে, যে প্রসিকিউট করে, সে দলিল, দস্তাবেজ, এভিডেন্স নিয়ে এসে হাজির করতে হয়। মক্কেলরা দেয় কিছুটা, আর কিছুটা এজেন্সি তদন্ত করে। এখানে দেখা গেল এজেন্সি তদন্ত কোনো ভূমিকা নেই বলছেন। হ্যাঁ, বিচার। আচ্ছা, কেন বিচারালয়ে তুমি দেখো সব ঠিক আছে, আপনি বিশ্বাস করেন? কেন করা হয়? কারণ সে এভিডেন্স দেখে। এবার এদেরকে বলা হলো, তোমরা যে যাদেরকে চাকরি দিয়েছো, যতজনকে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছে, তার বহুগুণ বেশি লোক চাকরি করতে পেলো, তারা কোথেকে ঢুকলো? ওরা কোনো উত্তর দিতে পারেনি। বললো আচ্ছা আপনাদের লিস্টটা দিন, যারা কোয়ালিফাই করেছিল, লিস্ট দিতে পারেনি। আচ্ছা, যারা আপনাদের লিস্টে রেকমেন্ড হয়নি কিন্তু চাকরি করছে, তার লিস্টটা দিন, তার লিস্টও দেয়নি। কেন দেয়নি? এই যে এসএসসি দিল না ডকুমেন্টস, আজকে এতগুলো ছেলের যে জীবনে এতটা বিপদ হলো, এদের মধ্যে অনেকেই যোগ্য হতে পারে, উপযুক্ত হতে পারে। কোটো বলছে তো অনেকেই যোগ্য আছে, কিন্তু আপনার কি মনে হয় সবার চাকরিটা একসঙ্গে যাওয়া, এক ব্যাকেটে ফেলে দেওয়া ঠিক হলো? সিস্টেমটাকে যখন তুমি ম্যানিপুলেট করো, এখানে সিস্টেমটাকে ডিস্টর্ট করা হলো। একটা স্কুল সার্ভিস কমিশন কেন হয়েছিল? সেটা নিউট্রালি একটা পরীক্ষা, স্বচ্ছভাবে নিয়োগের পরীক্ষা নেবে। দেখা গেল গোটা পরীক্ষাটাকে ডেলিবারেটলি রংফুলি নেওয়া হয়েছে। তারপরে ওএমআর সিট ফাঁকা, তারপরে তুমি লিস্ট করেছো, তুমি প্যানেল করেছো, ছাড়া বাস্তব কি ভবিষ্যৎটা কি এদের? যেভাবে ভবিষ্যৎ আমি বলে দিচ্ছি কেন এটা করা হয়েছে। আসলে মোদী সরকার জাতীয় শিক্ষানীতির নামে যা করেছে, তাতে হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা শিক্ষা থাকবে না, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। একেবারে 2035-এর পরে আমি তুমি শিক্ষিত হয়েছি কারণ এই গভর্নমেন্ট স্পন্সার্ড এডুকেশন সিস্টেম ছিল বলে, নাহলে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আমি পড়তে পারতাম না। ফ্রি কর্পোরেশনের প্রাইমারি স্কুলে পড়েছি, তার থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছি, তাই স্টাইপেন্ড স্কলারশিপ পেয়েছি। তাহলে যেটা করছে উভয় দল মিলে, যে এই যে গভর্নমেন্ট স্পন্সার্ড, সরকার পোষিত সমস্ত বেসরকারি শিক্ষার যে ব্যবস্থা আছে সেটাকে ভেঙে দাও। স্বাস্থ্যের ক্ষেত্রে তাই হচ্ছে। তাহলে তুমি বাধ্য হবে, যদি হাসপাতালে বেড না পাও, নার্সিংহোমে তুমি যেতে বাধ্য হবে। সেরকম সিএ কি ভোটের ময়দানে কোনো ফ্যাক্টর হবে? মমতা চেষ্টা করেছে তারস্বরে, অমিত শাহ চিৎকার করেছিলেন, এখন আর বলছেন না, কারণ ওটা বুমেরাং হয়েছে। দেখো আসলে কি হয়, একটা জিনিস যদি হিস্ট্রি ডাজ নট রিপিট ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হয় না। আর যদি আদৌ হয়, তাহলে যেটা আগে ট্র্যাজেডি হয়েছিল সেটা পরে কমেডি হবে, ইউ নো দ্যাট। তাহলে সেখানে দাঁড়িয়ে 2021-এর নির্বাচনে এই মুর্শিদাবাদে কংগ্রেস, বামপন্থীরা সব শূন্য কেন হলো? সিএ জুজু দেখানো হলো। কে দেখালো? অমিত শাহ, যোগী, মোদী, মমতা, দুজনে মিলে, দুটো রাইভালরি করে। এটাকেই বাইনারি বলে। যেরকম বালাকোট পুলওয়ামা করেছিল, ওরকম এটা দেখা। এখনো যে কোনো সময় একটা ধরো বিস্ফোরণ ঘটিয়ে দিয়ে, আমি পরিষ্কার বলছি, এরকম হয় দেশে। আপনি সেরকম সম্ভাবনা দেখছেন? আরে এরকম হয় দেশে এবং বিদেশে। আমেরিকায় যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, তখন ইরাকে বোমা পড়ে, আফগানিস্তানে বোমা পড়ে, ওখানে ছেপে পোস্টার করা হয় না, এখানে রক্ত ঘটিয়ে দিয়ে, রক্তপাত করে দিয়ে ওখানে ভোট হয়।
তাহলে এরকম ট্রেনিং তো এরকম কোম্পানি তো আছে, এসব যেহেতু যেসব কোম্পানি বিশারদদেরকে দেখো তারা তো এই অ্যাডভাইস দেয়। সেজন্য তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিজেপি প্রচুর সমালোচনা করছে, আর তারপর এটাও বলছে যে আমরা ক্ষমতায় আসলে ৩,০০০ টাকা করে দেবো। এই জায়গায় আপনারা কখনো এই পথে হাঁটবেন? আমরা এই পথে হেঁটেছিলাম। প্রথম বেকার ভাতা দিয়েছিল বামফ্রন্ট সরকার ৭৭ আসার পরে, আমি তখন যুব আন্দোলন করি ৫৭। তখন দক্ষিণপন্থীরা বলেছিল এই সব নষ্ট করে দিল ভাতা দিয়ে। তারপরে সারে ভর্তুকি, বিদ্যুতে ভর্তুকি, জ্বালানিতে ভর্তুকি, কেরোসিন তেলে ভর্তুকি, চিনিতে ভর্তুকি, বামপন্থীরা লড়াই করেছে। আর সবসময় মোদী বলেছেন এটা হচ্ছে রেওড়ি, বলেছিলেন কদিন আগে, রেওড়ি বিতরণ করা হচ্ছে। মমতা ব্যানার্জি তখন এগুলো বিরোধিতা করেছেন। এটা কোনো একটা দলের না, এটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণকারী রাষ্ট্র। সে যে কল্যাণ করতে চায় নাগরিকের, যখন করে না তার খেসারত দেয়। আসলে মেয়েদেরকে আমাদের ওয়ার্ক পার্টিসিপেশন কমে যাচ্ছে, মেয়েদের রোজগার কমে যাচ্ছে। আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলছে, বেঙ্গলের স্ট্যাটিস্টিক্স তাই বলছে, যে যেখানে রেমুনারেশন আছে, রেমুনারেটিভ কাজ যেখানে সে রোজগার করতে পারে, সেরকম জায়গা ক্রমাগত কমে যাচ্ছে। বেকারি বাড়লে তাই হয়, পুরুষগুলোই সেই কাজ পায় না, মেয়েরা করতে পাবে, বা যে পায় সেটা সমান কাজের সমান মজুরি হয় না, সে ইট ভাটার শ্রমিক হোক বা সে বিড়ি মজুর হোক। সেখানে দাঁড়িয়ে সরকার যেটা করে, কিছুটা রিলিফ দেওয়ার ব্যবস্থা করেছে। এটা তৃণমূল নয়, এটা সরকার। কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, আন্ধ্রা, প্রত্যেকটা রাজ্যে এখানে যা দেওয়া হয় তার থেকে বেশি দেওয়া হয় ভাতা। পরিষ্কার বলছেন, লিস্ট দিতে পারি আমি। কিন্তু আমার হাসি পাচ্ছে তোমাদের উপরে, বাংলা ভাষার জ্ঞান নেই, বাংলা চ্যানেল এবং খবরের কাগজের। তুমিও বললে ওটা নেম, যেহেতু প্রপার নেম লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা, ৫০০ টাকা কি ভান্ডার বলে? দশকর্মা ভান্ডার না দেখো, পুজোর জিনিসপত্র বিক্রি হয়, সেখানে রকমের জিনিসপত্র থাকে বলে দশকর্মা ভান্ডার বলে। ৫০০ টাকা ওই যে মাটির ভাঁড় হয় না, ওটা ভাঁড়, ভান্ডার অপভ্রংশ। আর ভান্ডার হচ্ছে যেটা প্রিয় মল্লিক, যেটা অনুব্রত, যেটা হচ্ছে তোমার গিয়ে পার্থ আর তার অর্পিতা, তাদের ফ্ল্যাট থেকে যেগুলো বেরিয়েছে ২,০০০ টাকার নোটের এরকম বান্ডিল। মমতা বলছে ওইসব দেখবেন না, আমার দিকে দেখবেন, মা দুর্গার দিকে দেখবেন। তো এইগুলো হচ্ছে ভান্ডার, আর এটা হচ্ছে ভাঁড়। তাহলে ৫০০ টাকা ধরিয়ে বলা হচ্ছে ভান্ডার, আর ভান্ডারটাকে লুকিয়ে দেওয়া হচ্ছে। ওই ভান্ডার উদ্ধার করলে আমরা কোন পথে হাঁটবো? ওই ভান্ডার উদ্ধার করলে এই টাকাগুলো দ্বিগুণ তিনগুণ হবে। ইতিমধ্যে বলা হয়েছে ৬,০০০ টাকা, বছরে ১,০০,০০০ টাকা। আর যারা পাচ্ছে না, এখানে ঘরে ঘরে যেই যাচ্ছি বলছে আমার বিধবা, কিন্তু বিধবা ভাতা পাচ্ছে না, বার্ধক্য ভাতা পাচ্ছে না, বলে আমাকে মৃত দেখিয়ে অন্য কেউ নিয়ে নিচ্ছে। এই অভিযোগ এখানে, শুধু মুর্শিদাবাদে আমি ঘুরতে ঘুরতে গিয়েছি। প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না, প্রতিবন্ধী আইন পাস হয়েছে কিন্তু এটা পশ্চিমবঙ্গে লাগু হয়নি। তখন দাঁড়িয়ে আমরা সেগুলোকে লাগু করব, যেমন পরিবেশ আইন লাগু করব।